আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি শিরিন আক্তার, প্রভাষক পদার্থবিজ্ঞান, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আমাকে তো নিশ্চয়ই চিনতে পেরেছ। আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা গতদিনই একটু পড়িয়েছি, দেখে তোমরা জানো। আজকে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সম্পর্কে জানব আর তার আনুষঙ্গিক কিছু বিষয় সম্পর্কে জানব। শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমরা পাঠ শেষে মোটামুটি কি কি জানতে পারবে সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি বলতে পারবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি গাণিতিক ব্যাখ্যা সহ বিশ্লেষণ করতে পারবে। আর এই সূত্র থেকে সমচাপ, সম-আয়তন, সমউষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে বলতে পারবে। একটু চিত্র খেয়াল করি। আমরা তো মানুষ, পশু পাখি, গাছপালা যাই বলো, আমরা খাদ্য গ্রহণ করি। এই খাদ্যটা আমাদের কি, খাদ্য গ্রহণ না করলে আমরা কি শরীরে শক্তি পাই? পাই না। এই শক্তিটা হচ্ছে কি আমাদের কি খাদ্য থেকেই আসছে, এনার্জি আসছে, ফুড এনার্জি। তাহলে অভ্যন্তরীণ শক্তিটা আমাদের কি এনার্জি আসছে কোথা থেকে? খাদ্য থেকে। চিত্র দুইটাই একটু খেয়াল করো। তারপর আরো কিছু চিত্র আছে, দেখো। এখানে একটা গাড়ির ইঞ্জিন খেয়াল করো। ইঞ্জিন কিন্তু চলছে। গাড়ির ইঞ্জিন কি চলছে, এটা একটা সিস্টেমে চলছে। তাহলে কি করতে পারবো? তাপ গতিবিদ্যা সম্পর্কে কি তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। তাপ গতিবিদ্যা সম্পর্কে আমরা জানতে পারবো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এখন তাপ গতিবিদ্যা সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের তাপ কি সেটা তো আমরা মোটামুটি জানি। তাপ কি? তাপ এক ধরনের শক্তি। এটা কি হয় না সৃষ্টি এবং হয়, কিন্তু বিনাশ কি হয় এক রূপ থেকে আরেক রূপে শুধু পরিবর্তিত হয়, আমরা এটা জানি। সেটাকে আমরা শক্তির নিত্যতা সূত্র বলে থাকি, তাই না? শক্তির নিত্যতা সূত্র বলে থাকি, যে শক্তির এক রূপ থেকে অন্য রূপে শুধু পরিবর্তন হয়। তাপ গতিবিদ্যা মূলত কিন্তু কি শক্তির নিত্যতা সূত্রেরই একটা বিশেষ রূপ। এখন বিজ্ঞানী জুল তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা এভাবে বিবৃত করেন যে যান্ত্রিক শক্তি আমরা যেটা বলছি সেটা হচ্ছে কাজ। যে কাজটা হলো যান্ত্রিক শক্তি তথা কাজকে তাপে, আর তাপ শক্তিকে সম্পূর্ণরূপে কাজে বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হলে কি হয়? যান্ত্রিক শক্তি বা কাজ এবং তাপ পরস্পর কি হয়? পরস্পরের সমানুপাতিক হয়। তাহলে জুলের সূত্র থেকে আমরা যদি বলতে পারি, যে একটু ব্যাখ্যা দিতে পারি, দেখো এখানে তুমি একটা বিকারে পানি নিয়েছো, সেটাকে নিচে থেকে হিট দিচ্ছ, তাপ দিচ্ছ, সে হচ্ছে কি বুদবুদ আকারে কি পানিটা ফোটা শুরু হচ্ছে, তার মানে তার কাজ শুরু হয়ে গেছে। তাহলে বিজ্ঞানী জুল বলেছেন কি কাজ সম্পূর্ণরূপে তাপে পরিণত হয়। তাহলে কাজ সম্পূর্ণরূপে যখন তাপে পরিণত হয়, তখন আমরা যদি কাজকে ডাব্লিউ বলি আর তাপকে যদি আমরা বলি হচ্ছে এইচ অথবা কিউ বলতে পারি, কিউ দিয়ে চিহ্নিত করতে পারি, তাহলে ডাব্লিউ প্রপোর্শনাল টু বা সমানুপাতিক কি হচ্ছে এইচ।
এখন যদি সমানুপাতিক তুলে দিই, আমরা তো জানি যে একটা ধ্রুবক লাগবে, সেই ধ্রুবকটা কি এখানে জে। যে আমরা বলছি কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা। তাহলে W ইকুয়াল হচ্ছে কত, সমান হচ্ছে জে এইচ বা জে কিউ। এখন আমরা যদি জে এর মান আমরা পরীক্ষা করে দেখা গেছে যে এর মান কত 4.2 জুল পার ক্যালোরি। তাহলে 4.2 জুল পার ক্যালোরি যদি হয় তাপ জে এর মান মানে তাপের যান্ত্রিক সমতার মান, তাহলে তুমি এখানে যদি কাজ আর তাপ উভয়কে একই এককে পরিমাপ করো, তাহলে যদি জে এর মান যখন 1 হবে তখন কিন্তু তাপ কাজের সমান হবে, যেটা বিজ্ঞানী জুল বলেছিলেন যে কাজ সম্পূর্ণরূপে তাপে এবং তাপ সহজ ভাষায় কাজ সম্পূর্ণরূপে তাপে এবং তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হলে কি হবে, কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক হবে। তাহলে এটা কি এই সূত্রটাকে বাড়ানো বা আরেকটু মডারেট করেছিলেন বিজ্ঞানী কি ক্লসিয়াস। সে আসলে বাস্তবে দেখা যায় কি সম্পূর্ণ কি তাপ কাজে একটা তুমি হচ্ছে ইঞ্জিন দেখো, এখানে একটা ট্রেন চলছে, হ্যাঁ ট্রেন চলছে, এটা ধরো ইঞ্জিন যখন চলছে, ইঞ্জিন প্রথমে স্টার্ট দিলেই তো তোমার গাড়ি চলা শুরু করে না, একটু পরে। তাহলে অন্তস্থ শক্তি একটা ভেতরে কিন্তু অন্তস্থ শক্তি কি করতে হয় সিস্টেমে, যে কোনো সিস্টেমে অন্তস্থ শক্তি বৃদ্ধি করতে হয়, কিছু শক্তি ব্যয় হয় অন্তস্থ শক্তি বৃদ্ধিতে। তাহলে বিজ্ঞানী ক্লসিয়াস এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে বিবৃত করেন কি কেমন ভাবে, দেখো যখনই কোনো সিস্টেমে আমি তাপশক্তি প্রয়োগ করব বা কোনো সিস্টেমে যদি তাপশক্তি প্রয়োগ করা হয়, তখন ওই তাপশক্তির কিছু অংশ সিস্টেমে কি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, আর বাকি অংশ কি করে কাজে বাহ্যিক কাজ সম্পাদনে সহায়তা করে। তাহলে ইয়ে করে দেখা যাচ্ছে কি, ব্যাখ্যা করে দেখা যাচ্ছে কি, যদি তুমি একটা সিস্টেমে কিউ পরিমাণ তাপ দিচ্ছ, তাহলে অন্তস্থ শক্তি বৃদ্ধিতে যদি সামান্য পরিমাণ অন্তস্থ শক্তি তো বৃদ্ধি হয়, সেখানে ডেল ইউ বলো, প্রথমে যদি বলি ডেল ইউ, আর সিস্টেমে যদি কৃত কাজটা ডাব্লিউ হয়, তাহলে কিউ সমান আমরা লিখতে পারি ডেল ইউ প্লাস ডাব্লিউ। এটাকে আমরা যদি একটু বৃদ্ধি করি, তাহলে কি হয় যে যদি আমাদের কি হয় তাপ শক্তিটা ডি কিউ হয়, আর অন্তস্থ শক্তি যদি ডি ইউ হয়, আর কাজ হলো কতটুকু ডি ডাব্লিউ, তাহলে ডি কিউ সমান কি পাবো আমরা ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এটা বিজ্ঞানী ক্লসিয়াস বলেছেন। তাহলে বিজ্ঞানী ক্লসিয়াসের ভাষ্যমত কি, যে কোনো সিস্টেমে যখনই আমি তাপশক্তি প্রয়োগ করছি, তখন তাপশক্তি কিন্তু পুরোপুরি কাজে, বিজ্ঞানী জুলের ভাষা মতো তাপশক্তি সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়, পরস্পর সমানুপাতিক যেহেতু বলেছি। কিন্তু বিজ্ঞানী ক্লসিয়াস দেখেছেন, বিবৃত করেছেন কি যখনই কোনো সিস্টেমে তাপশক্তি প্রয়োগ করা হয়, তখন ওই তাপশক্তির কিছু অংশ সিস্টেমে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, আর বাকি অংশ কি করে বাহ্যিক কাজ সম্পাদনে সহায়তা করে। এখন তাপ গতিবিদ্যার এই যে সূত্র দুইটা জানলাম, এই জানার পরে আমরা তাপ গতিবিদ্যার সূত্রের কিছু প্রয়োগ আমরা এখন একটু জেনে নিই। হ্যাঁ, আমরা একটু কিছু সূচক চিত্র, হ্যাঁ চিত্র লেখচিত্র বলি, দেখো লেখচিত্র সম্পর্কে একটু জানি। সূচক চিত্রটা কি, যে তাপগতীয় প্রক্রিয়ায় রেখার সাহায্যে প্রকাশ করাকে সূচক চিত্র, আর রেখাটিকে কি বলবো তাপ গতীয় প্রক্রিয়ার পথ বলবো, ঠিক আছে। তাহলে এটা আমরা সূচক চিত্র বা লেখচিত্র দিয়ে আমরা কি করতে পারি, একটু তাপগতিবিদ্যার কয়েকটা সূত্রের প্রয়োগ আমরা দেখাতে পারি।
আমি প্রথমে দেখো বলছে কি সমচাপ প্রক্রিয়ার লেখচিত্র। তাহলে তার আগে আমরা সমচাপ প্রক্রিয়াটা সম্পর্কে একটু জেনে নিই। যে প্রক্রিয়ায় কি করতে হবে, যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রা কি হবে, তাপমাত্রার সাথে আয়তনে পরিবর্তন হবে, কিন্তু এখানে চাপ স্থির থাকবে। তাহলে লেখচিত্রটা খেয়াল করো, এখানে চাপ কিন্তু স্থির, চাপ একদম স্থির বলে লেখচিত্রটা হয়েছে কেমন, স্ট্রেট লাইন। চাপের জায়গায় খেয়াল করো তোমরা লেখচিত্রে যে চাপ কিন্তু স্থির বলেই এখানে কি সোজা একটা সরল পথ, সরল লাইন হয়েছে। তাহলে আমরা বলছি কি যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন হয় কিন্তু চাপ স্থির থাকে, তাকে সমচাপ প্রক্রিয়া আমরা বলি। তাহলে সমচাপ প্রক্রিয়ায় আমরা যেহেতু বলছি যে চাপ স্থির, তাহলে এখানে ডিপি যদি কি হয় স্থির, তাহলে ডিপি সমান কত, 0। তাহলে আমরা কি বলতে পারি, যে আমরা কি বলতে পারি, ডি ডাব্লিউ সমান কত, পি ডিভি। হ্যাঁ, ডি ডাব্লিউ সমান পি ডিভি। এটা হচ্ছে, এখানে ভি হচ্ছে আমরা আয়তন, পি চাপ, এখানে ডি ডাব্লিউ হচ্ছে কি বাহ্যিক কাজ বা কৃত কাজ, আর আমরা তো জানি সরবরাহকৃত তাপ ডি কিউ আর অভ্যন্তরীণ শক্তি ডি ইউ। তাহলে সমচাপ প্রক্রিয়া লেখচিত্র থেকে আমরা জানলাম কি ডিপি কি হবে, স্থির হবে, তখন সূত্রটা হয়ে যাবে আমাদের কেমন, ডি ডাব্লিউটা হয়ে যাবে, ডি ডাব্লিউ সমান আমরা পাবো কত, পি ডি ভি। পি যেহেতু আমাদের এখানে স্থির। এরপরে আরেকটা কি সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়ায় খেয়াল করো যে তুমি যখন কোনো সিস্টেমে তাপমাত্রা প্রয়োগ করছো, তাপমাত্রার সাথে কি হচ্ছে, চাপের পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে আয়তনটা কি থাকছে, আয়তন স্থির থাকছে। এটাকে আমরা বলছি সম আয়তন প্রক্রিয়া। তুমি লেখচিত্রটা একটু খেয়াল করো, এখানে আয়তন কিন্তু স্থির বলে আয়তন কি সরল রেখা হয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি ডিভি সমান কত, ডিভি সমান কত, 0। তাহলে ডিভি সমান 0 হলে ডি ডাব্লিউ সমান কত হবে বলো, 0 হবে। তখন আমরা পাবো কি, আমরা আগেই শিখেছি কি, আমরা আগে শিখেছি কি ডিকিউ সমান ডিইউ প্লাস ডি ডাব্লিউ। যেহেতু ডি ডাব্লিউ সমান 0 হচ্ছে, মানে কাজ সমান 0 হচ্ছে, আয়তনের কোনো পরিবর্তন না হলে কাজ 0, তাহলে তখন আমরা লিখতে পারি ডিকিউ মানে তাপ সমান অভ্যন্তরীণ শক্তি ডিইউ। হ্যাঁ, এখানে আমরা ডি কিউ সমান ডি ইউ বলতে পারি। তাহলে আমরা সম চাপ প্রক্রিয়া শিখলাম, সম আয়তন প্রক্রিয়া লেখচিত্র সম্পর্কে জানলাম, শিখলাম। দেখো আমরা আরেকটা প্রক্রিয়া জানি, সেটা হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া। তো সমউষ্ণ প্রক্রিয়ায় আমাদের কি হয়, সমউষ্ণ প্রক্রিয়ায় যখন আমরা কোনো সিস্টেমে বা যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমে চাপ আর আয়তনের পরিবর্তন হচ্ছে, চাপের সাথে আয়তনের পরিবর্তন হচ্ছে, কিন্তু তাপমাত্রা এখানে স্থির থাকছে। আমরা তিনটা জিনিস নিয়ে কাজ করছি কিন্তু, তাই না, একটা হচ্ছে চাপ, একটা আয়তন, আর একটা হচ্ছে তাপমাত্রা। তাহলে প্রথম দুটাতে সমচাপ প্রক্রিয়ায় আমরা শিখেছিলাম যেখানে চাপ স্থির, সম আয়তন প্রক্রিয়ায় শিখেছিলাম আয়তন স্থির, তাপমাত্রার পরিবর্তনের সাথে আয়তনের পরিবর্তন হবে। আর সমচাপ প্রক্রিয়ায় কি বলো, সমচাপ প্রক্রিয়ায় আমরা কি শিখেছিলাম, তাপমাত্রার পরিবর্তন হলে আমাদের কিসের পরিবর্তন হচ্ছে, আয়তনের পরিবর্তন হচ্ছে। আর সম আয়তন প্রক্রিয়ায় শিখেছি তাপমাত্রার পরিবর্তনের সাথে চাপের পরিবর্তন হচ্ছে, আয়তন যেখানে স্থির। আর সমউষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির, সেখানে আমরা কি আয়তন কি হবে আর চাপের সম্পর্ক আমরা জানবো। এটা কিন্তু আমরা এর আগেও জেনেছি, বয়েলের সূত্র, সমস্ত প্রক্রিয়াটি কিন্তু বয়েলের সূত্র মেনে চলে। দেখো ভি সমানুপাতিক 1/p।
তাই না? এখানে তাপমাত্রা স্থির থাকবে। তখন আমরা এই ক্ষেত্রে দেখাচ্ছি যে দেখো লেখচিত্রটা হচ্ছে কি কার্ভের মতো। কার্ভটা কি একটু ভেতরে কি ভেতরে একটু বেশি বাঁকা, তাই না? তাহলে এখানে যখন আমরা তাপমাত্রা কাজ করছে না, হ্যাঁ, নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ আর আয়তনের মধ্যে যখন সম্পর্ক করছি, তখন আমরা বলতে পারি কি ভি প্রপোর্শন টু 1/p। এখান থেকে আসতে পারি পিভি সমান ধ্রুবক আসতে পারি না? তার মানে এটা কি বয়লের সূত্র থেকে আমরা পাচ্ছি। তাহলে সমস্ত প্রক্রিয়ায় কি হচ্ছে, তাপমাত্রা স্থির থাকছে বলেই কি হচ্ছে, যখন তাপমাত্রা স্থির থাকবে তাহলে এখানে কোনো অন্তস্থ শক্তির পরিবর্তন কি হবে বলো? এটা অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে না, যেহেতু তাপমাত্রা কি হচ্ছে, এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না বলে অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে না। তখন আমরা ডিইউ সমান কি বলতে পারি, 0। যখনই ডিইউ সমান 0 হবে তাহলে ডিডব্লিউ সমান কত হবে, ডিকিউ। এখানে ডিইউ সমান কি 0। তাহলে এখান থেকে দেখো সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো হচ্ছে বয়লের সূত্র, বিজ্ঞানী জুল যে কথা বলেছিলেন ডিডব্লিউ সমান ডিকিউ, এটা কিন্তু আমরা সমস্ত প্রক্রিয়ায় পাচ্ছি, তাই না? এরপরে আমি আরেকটু খেয়াল করি, সমস্ত প্রক্রিয়ার পরে যদি আমি রুদ্রতাপ, তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়াটা দেখো লেখচিত্রটা একটু খেয়াল করো, ওখানে কিন্তু একটু ভেতরের দিকে ডিপ ছিল, এখানে কিন্তু রুদ্রতাপীয় প্রক্রিয়ার লেখচিত্রটা কিন্তু সমস্ত প্রক্রিয়ার চেয়ে একটু খারাপ। হ্যাঁ, এখানে কি হয়, এই রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কি হয়, যে কোনো সিস্টেমের চাপ আয়তন ও তাপমাত্রার কোনো পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন কি হবে, তাপমাত্রার চাপ আয়তন ও তাপমাত্রার পরিবর্তন হয়, কিন্তু তাপের আদান প্রদান হয় না। এখানে কি হয় না, তাপের কোনো আদান প্রদান হয় না, তাকে আমরা বলি কি রুদ্রতাপীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে বলি কি রুদ্রতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আমরা দেখছি কি যে লেখচিত্রটা খেয়াল করো, সমস্ত প্রক্রিয়ার চেয়ে কি একটু খারাপ বেশি না? তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যেহেতু তাপের কোনো আদান প্রদান হয় না, তাহলে এটা খুব পরিবাহী পদার্থ বা অপরিবাহী পদার্থ দিয়ে একটা বস্তুকে ঢেকে আমরা তাপ দিতে থাকি, তাহলে এখানে চাপ আয়তন তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, কিন্তু তাপের যদি আদান প্রদান না হয় তাহলে যে কোনো এমন কোনো পদার্থ তুমি পাবা না যেটাতে তাপের আদান প্রদান হয় না, বা তাপটা যে আমাদের অভ্যন্তরীণ শক্তি বলছি কখন, যখন আমরা একটা পাতিলে পানি গরম করছি, চুলায় দিচ্ছি, স্বাভাবিক সহজ ভাষায় যেটা বলছি, যে চুলায় পানি দিয়েছি পাত্রে, তাহলে পাত্রটা গরম হবে না, প্রথমে তো পাত্রটা গরম হয়, তাহলে অন্তস্থ শক্তির তো পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে আমরা দেখাচ্ছি যে এই রুদ্রতাপীয় প্রক্রিয়াটা কি, যেহেতু আমরা বলছি তাপের কোনো আদান প্রদান হয় না, কিন্তু তাহলে এটা রুদ্রতাপীয় প্রক্রিয়াটা হচ্ছে কি খুব দ্রুত প্রক্রিয়া। হ্যাঁ, তাপের আদান প্রদানের সুযোগই পায় না এই রুদ্রতাপীয় প্রক্রিয়া। তাহলে এখানে এই প্রক্রিয়ায় কি ডিকিউ সমান কি, তাপের যেহেতু আদান প্রদান হচ্ছে না, ডিকিউ সমান 0। তাহলে ডিকিউ সমান কি পাচ্ছি আমরা, ডিডব্লিউ সমান কি পাচ্ছি, মাইনাস ডিইউ, তাই না? যেহেতু আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, এখানে যেহেতু ডিকিউ সমান 0, তাহলে ডিডব্লিউ সমান পাচ্ছি আমরা মাইনাস ডিইউ। তাহলে এখানে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কি হচ্ছে, গ্যাসের যে অন্তস্থ শক্তির কি বিনিময় হচ্ছে, অন্তস্থ শক্তির বিনিময় হচ্ছে, গ্যাসের ওপর কাজ করা হলে অন্তস্থ শক্তি পরিবর্তন হয়, যখন কাজ হয় তখন অন্তস্থ শক্তির পরিবর্তন হয়, রুদ্রতাপীয় প্রক্রিয়া থেকে আমরা জানতে পারি। তাহলে আমরা এই আজকের পাঠ থেকে কি কি শিখলাম, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিবৃত করতে পারলাম, সেখানে আমরা দুজন বিজ্ঞানী, একটা বিজ্ঞানী জুল এবং বিজ্ঞানী ক্লসিয়াস। বিজ্ঞানী জুল দেখিয়েছিলেন কি যে যখন কোনো সিস্টেমে কি হচ্ছে, যখন যান্ত্রিক শক্তি
বা কাজ তাপে পরিণত হচ্ছে আর তাপ কাজে পরিণত হচ্ছে, তাহলে একটা আরেকটা কি, কাজ ও তাপ বা যান্ত্রিক শক্তি ও তাপ পরস্পর সমানুপাতিক বলেছিলাম। আর বিজ্ঞানী ক্লসিয়াস দেখিয়েছিলেন যে সম্পূর্ণই কাজ তাপে পরিণত হয় না, কিছু অন্তস্থ শক্তি বৃদ্ধিতে কি কিছু ব্যয় হয়, বিজ্ঞানী ক্লসিয়াস দেখেছিলেন, সেটা আমরা বলেছি। এরপরে আমরা কিছু সিস্টেম, কিছু এই তাপগতিবিদ্যা কিছু প্রয়োগ দেখলাম, সেটা হচ্ছে কি সমচাপ প্রক্রিয়া, সম-আয়তন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলো লেখচিত্র একটু দেখলাম আর প্রক্রিয়াগুলো সম্পর্কে জানলাম। সমচাপ প্রক্রিয়ায় শিখেছিলাম যে চাপ স্থির থাকলে কি হবে, তাপমাত্রার সাথে পরিবর্তন হবে আয়তনে, আর সম-আয়তনে আয়তন স্থির থাকবে, তাপমাত্রার সাথে কিসের পরিবর্তন হবে, চাপের। আর সমষ্ণ প্রক্রিয়ায় শিখেছি যে চাপ আর আয়তনের পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রা স্থির থাকবে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি শিখেছি, চাপ, বলো, তাপমাত্রা, আয়তন সবগুলোই পরিবর্তন হচ্ছে কিন্তু তাপের কোনো আদান প্রদান হচ্ছে না। তাহলে আজকে আমরা যতটুকু পাঠ শিখলাম, তোমরা আমার মনে হয় যে তোমরা কিছু বুঝেছো, নিশ্চয়ই বুঝেছো। তাহলে আজকে এইটুকুই আমরা ক্লাস শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস আমি শেষ করছি। ধন্যবাদ।